আজকের ক্লাসে আমরা বিবিকুণ্ডু টেস্ট পেপার থেকে অর্থনীতি বা ইকোনমিক্সের মডেল সেট 1 নিয়ে চলে এসেছি এবং এই মডেল সেটে যতগুলো প্রশ্ন রয়েছে অর্থাৎ 40টা প্রশ্ন রয়েছে সেগুলোর আমরা সমাধান করব, তার সাথে সাথে ব্যাখ্যা করব, অল্টারনেটিভ যদি কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ বিজনেস স্টাডিজ বা কারবারি সমীক্ষার টোটাল বিবিকুণ্ডু টেস্ট পেপার শেষ করে দিয়েছি। আমরা অর্থনীতি, হিসাব শাস্ত্র, কস্টিং আস্তে আস্তে করব। এছাড়া শুধু বিবিকুণ্ডু টেস্ট পেপার নয়, এবিটি আসবে, র্যাপিড টেস্ট আসবে, সমস্ত ধরনের বাণিজ্য বিভাগের যে পড়া বা বিষয় সমস্ত কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পাবে। তো প্রথম যে প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে, একটি চলক যা পরিমাপ করা হয় একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে তাকে কি বলা হয়? উত্তর হবে ফ্লো বা প্রবাহ। কেন? কারণ এখানে ভেরিয়েবল বা চলক বলেছে, কিন্তু মজুদ পরিবর্তন হয় না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। মজুদ একটা নির্দিষ্ট সময় স্থির থাকে। 2, নিচের কোনটি উৎপাদন ব্যয়কে নির্দেশ করে? আচ্ছা, উৎপাদন ব্যয় মানে কি? ফ্যাক্টরি কস্ট বা উৎপাদন ব্যয় কিভাবে পাবো? দেখো, মার্কেট প্রাইস থেকে যদি আমরা নিট মানে কি হচ্ছে, নিট পরোক্ষ কর বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু উৎপাদন ব্যয় ফিরে আসবো। উল্টো দিকে আবার একই রকমভাবে যদি আমরা উৎপাদন ব্যয়ের সঙ্গে নিট পরোক্ষ করকে যোগ করে দিই, তাহলে আমরা বাজার মূল্য বা মার্কেট প্রাইসে চলে যাব। 3 প্রশ্নতে চলে যাচ্ছি। বর্তমান দামে জাতীয় আয়কে প্রকৃত জাতীয় আয় বলা হয়, এটা হচ্ছে মিথ্যা। কেন? কারণ বর্তমান দামে যখন আমরা জাতীয় আয়কে মাপি তখন তাকে আর্থিক জাতীয় আয় বলা হয়, আর যখন আমরা একটা ভিত্তি বছর ধরে নিই তখন সেটা প্রকৃত জাতীয় আয় হয়ে যায়। তো প্রথম বিবৃতিটা হচ্ছে ভুল। দ্বিতীয় বিবৃতি কি? বর্তমান দামে জাতীয় আয় দাম এবং উৎপাদনের পরিমাণের দ্বারা প্রভাবিত হয়। উত্তর হচ্ছে ঠিক। কেন? বর্তমান দামে যদি আমাদের মুদ্রাস্ফীতি বাড়ে, এছাড়া উৎপাদন বাড়ে, তাহলে অবশ্যই আমাদের জাতীয় আয় বাড়তে পারে। ঠিক আছে? সেই কারণে বর্তমান দামে জাতীয় আয় দাম এবং উৎপাদন পরিমাণ উভয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা কি পেলাম? যে অপশান এ, প্রথম বিবৃতিটি তোমার মিথ্যা আর দ্বিতীয় বিবৃতিটি তোমার সত্য। 4, নিচের কোনটি অর্থনীতিতে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় বা অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হবে রাস্তা নির্মাণ করা। ঠিক আছে? কেন? কারণ এটি উৎপাদনের সঙ্গে সরাসরি নিযুক্ত। কিন্তু বাকিগুলো দেখো, বাকিগুলো তোমার কোনো রকম উৎপাদন বা সেবা কার্য উৎপাদনের সৃষ্টি করছে না। ঠিক আছে? যেমন বিক্রয় কর, ভূমিকম্পে আর্থিক সাহায্য করা, গৃহবধূর সেবা করা, এগুলো অর্থনীতিতে উৎপাদনের কোনো কাজে লাগছে না। ঠিক আছে? বা কোনো উৎপাদন বৃদ্ধি করছে না। 5, জিডিপি যেটা রয়েছে এফসি, এফসি মানে কি? ফ্যাক্টরি কস্ট বা উৎপাদন ব্যয়। তাহলে জিডিপি কিসের সঙ্গে এখানে সমান হবে? উত্তর হবে এনডিপি প্লাস ডেপ্রিসিয়েশন। কেন? কারণ জিডিপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয়কে বাদ দিই তখন আমরা পেয়ে যাই এনডিপি। তাহলে উল্টো দিকে আমি বলতেই পারি এনডিপির সঙ্গে মানে নিট ডোমেস্টিক প্রোডাকশনের সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা জিডিপি পেয়ে যাব। ঠিক আছে? 6 দেখো একটা অঙ্ক দিয়েছে, আহ, সেই অঙ্কেতে বলেছে তোমাকে এনএনপি মার্কেট প্রাইসে বার করতে হবে। এনএনপি মানে কি? নিট ন্যাশনাল প্রোডাকশন মার্কেট প্রাইসে তোমাকে বার করতে হবে। এখন দেখো আমি পাশে এনএনপি সূত্রটা লিখে দিয়েছি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো আমাকে অনেক ডাটা দেওয়া রয়েছে কিন্তু সমস্ত ডাটার দরকার নেই। তাহলে অঙ্কেতে দেখো আমি প্রথমেই দেখে নেবো জিএনপি কত। জিএনপি হচ্ছে 1,07,315, আর তোমার ডেপ্রিসিয়েশন কত? 6,625। তাহলে বাদ দিয়ে দিয়ে আমি পেয়ে যাব 1,690,000 টাকা হচ্ছে আমার এনএনপি মার্কেট প্রাইস, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাকশন। এরপর আমরা চলে যাব 7 প্রশ্নে। 7 প্রশ্নতে কি রয়েছে দেখো, যে নিচের কোনটি সঠিক? দেখো নিচের কোনটি সঠিক, তার মধ্যে আমি অপশান বি প্রকৃত জিডিপি হচ্ছে তোমার এখানে সঠিক দেওয়া রয়েছে। কারণ প্রকৃত জিডিপি আর্থিক জিডিপিকে দাম সূচক দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আর্থিক জিডিপি থেকে এইভাবেই আমরা প্রকৃত জিডিপি পাবো। 8 প্রশ্নেতে দেখো, 8 প্রশ্নে একটা তোমার দেওয়া রয়েছে ম্যাচ মেকিং বা স্তম্ভ মেলাও, যেখানে তোমার বলেছে চূড়ান্ত বা শেষ দ্রব্য। একের সাথে অপশান 4 ভোগগাড়ি যে সমস্ত দ্রব্য সন্তুষ্টি দেয়। অন্তর্বর্তী দ্রব্য যেটা হচ্ছে 2 উৎপাদনের কাজে পুনরায় ব্যবহৃত হয়। মূলধনী দ্রব্য যন্ত্রপাতি বা ফার্ম ব্যবহার করে বা মেশিনারি। ভোগদ্রব্য কি? অপশান এ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত হয়। কিন্তু তোমার এখানে অপশান না থাকায় বা অপশান এলোমেলো থাকায় আমি আনসারটা দিতে পারিনি। 9 প্রশ্নে আমরা চলে যাব। 9 প্রশ্নে কি দেওয়া রয়েছে, যে কেইন্সের মতে ভোগ অপেক্ষকটি কি? কেইন্সের মতে ভোগ অপেক্ষক হচ্ছে সি সমান এফ ওয়াই। ঠিক আছে? বা ফাংশন অফ ওয়াই। ঠিক আছে? 10টা, স্বয়ং উদ্ভূত বিনিয়োগ ব্যয় রেখাটির আকৃতি কিরকম? উত্তর হচ্ছে অনুভূমিক। অনুভূমিক কেন সেটা তোমাকে মনে রাখতে হবে, কারণ আমরা পড়েছি সরল কেইন্সের মডেলে যে স্বয়ং উদ্ভূত বিনিয়োগ এটা আয়ের ওপর নির্ভর করে না। এটা কিসের ওপর নির্ভর করে? এটা তোমার সুদের হারের ওপর নির্ভর করে, মূলধনের প্রান্তিক দক্ষতার ওপর নির্ভর করে, কিন্তু আয়ের ওপর নির্ভর করে না। সেই কারণে রেখাটা হয়ে যায় অনুভূমিক। 11,
মিতব্যয়িতার ধাঁধা, যাকে বলছে প্যারাডক্স অফ থ্রিফ্ট অনুযায়ী যদি সঞ্চয় বাড়ে, মানে ধরো তুমি ভাবছো যে আমি 100 টাকা ইনকাম করছি, আমি তা থেকে 20 টাকা জমিয়ে নেবো, আরও বেশি করে জমাবো, তাহলে এই ধরনের প্রতিটা মানুষ যদি ভাবে তাহলে অর্থনীতিতে কী হবে? ভোগ কমে যাবে, বিনিয়োগ কমে যাবে, আয় কমে যাবে। কারণ আমি যদি ব্যয় করি তবে তো অন্য কারো আয় হবে, তাহলে ওপরের সবগুলিই কমে যাবে। তাহলে অর্থনীতিতে ভোগ, আয়, বিনিয়োগ সব কমে যাবে যদি আমরা সকলে ভাবি যে আমরা বেশি বেশি করে সঞ্চয় করব। 12। আচ্ছা, এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, সরল কেইন্স মডেলের ভারসাম্যের একটা ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে, যেখানে সি হচ্ছে তোমার ভোগ ব্যয় রেখা, আর ওয়াই যেটা তোমার দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার 45 ডিগ্রি যেটা রেখা দেওয়া হচ্ছে সেটা সামগ্রিক যোগান রেখা, আর দুটো পরস্পরকে ছেদ করেছে ই বিন্দু, তার ই বিন্দু হচ্ছে কি ভারসাম্য বিন্দু, ঠিক আছে। আর ই বিন্দু যখন ভারসাম্য বিন্দু হবে সেই বিন্দুতে তুমি মনে রাখবে যে ভারসাম্য জাতীয় আয় স্থাপিত হয়, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 13 প্রশ্নে। 13 প্রশ্নে দেখো বলেছে যে একটি ভোগ অপেক্ষক সমীকরণ সি সমান এ প্লাস বি ওয়াই, এখানে ভোগ রেখার ঢাল কোনটা? ভোগ রেখার ঢাল কোনটা? তাহলে কি কি আছে? সি আছে, এ আছে, বি আছে, ওয়াই আছে, ঠিক আছে। বাংলাটা একটু ভুল দেওয়া রয়েছে, ইংরেজিতে দেখো সি সমান এ প্লাস বি ওয়াই দেওয়া রয়েছে, বাংলাতে সি সমান এ প্লাস বি দেওয়া রয়েছে, ঠিক আছে, ওটা এটা ওয়াই হবে। আচ্ছা, যেটা হোক যাই হোক, তো বি, এখন বি হচ্ছে আমরা জানি প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এটাই হচ্ছে আমাদের ভোগ অপেক্ষক রেখার ঢাল নির্দেশ করে, ঠিক আছে। 14, এখানে দেখো একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, যে স্তম্ভ মেলানোটা কি বলেছে যে কলম 1-এর সাথে কলম যে 2 আছে, ঠিক আছে, তাহলে সেটার মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে, মানে বাকি 3টে ভুল, একটা ঠিক আছে, মানে ম্যাচিংটা ঠিক আছে। এখন পদে গড়ভোগ প্রবণতা বলেছে কখনো 1-এর সমান হতে পারে না, ভুল হতে পারে, কারণ গড়ভোগ প্রবণতা ধরো আমি 100 টাকা ইনকাম করছি, 100 টাকা খেয়ে নিচ্ছি, তাহলে গড়ভোগ প্রবণতা হতে পারে 1-এর সমান হতে পারে। এপিএস শূন্যের থেকে কম হতে পারে, এটা সঠিক। কেন? গড় সঞ্চয় প্রবণতা শূন্যের থেকে কম হতে পারে কেন? কারণ আমরা জেনেছি যে যখন ইনকাম থাকে না, অধ্যাপক কেইন্সের মডেলে আমরা দেখেছি যখন ইনকাম জিরো থাকে তখন কি হয়, তখন আমাদের ভোগ থাকে, তখন আমাদের সেভিং মাইনাস হয়ে যায়। তো সেভিং যদি মাইনাস হয় তাহলে আমাদের গড় সঞ্চয় প্রবণতা মাইনাস হতে পারে, জিরোর থেকে কম হতে পারে, ঠিক কথা। এমপিসি 1-এর থেকে বেশি হতে পারে, একেবারে ভুল। কেন? প্রান্তিক ভোগ প্রবণতা 0 থেকে 1-এর মধ্যে থাকে, 1-এর বেশি হয় না। একই রকমভাবে এমপিএসও 0 থেকে 1-এর মধ্যে থাকে, এই তার বেশি কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা শুনতে পারতাম বি এরটা ঠিক, এখানে অপশান বি হবে তোমার সঠিক উত্তর। 14টা অপশান বি করবে, এখানে আনসারটা আমি দিতে পারিনি বা দেওয়া হয়নি, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তোমরা হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 15, 15 দেখো একটা বিবৃতি দেওয়া রয়েছে, বলছে কেইন্সের তত্ত্বে সঞ্চয় ও বিনিয়োগ সবসময় সমান হয়। হ্যাঁ, কারণ কেইন্স বলেছে যেখানে ভারসাম্য স্থাপিত হয় সেখানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয়, এমনকি সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয়। সঞ্চয় বিনিয়োগ সমতার মাধ্যমেও আমরা ভারসাম্য জাতীয় আয় পরিমাপ করতে পারি। আচ্ছা, 2, কেইন্স তত্ত্বে সঞ্চয় সুদের হারের ওপর নির্ভর করে, ঠিক আছে, নির্ভরশীল প্রত্যক্ষভাবে, এটাও ভুল কথা, কারণ সঞ্চয় সুদের হারের ওপর নির্ভর করে না। সুদের হারের ওপর কি নির্ভর করে? তোমার বিনিয়োগ ব্যয় সুদের হারের ওপর নির্ভর করে। তাহলে আমরা কি পেলাম? অপশান সি, প্রথমেরটা সত্য, মানে এ সত্য কিন্তু আর সঠিক নয়। 16 দেখো, এরকম অঙ্ক তোমাকে বারবার বলেছি পরীক্ষায় পড়বে, এরকম অঙ্ক তোমাদের ক্লাসেও করিয়েছি, ঠিক আছে, তোমরা ইউটিউবে আমার চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমাকে বলে দেবে যে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি 0.8, তাহলে বিনিয়োগ গুণকের মান কত? তাহলে বিনিয়োগ গুণকের মানের ফর্মুলা তোমাকে জানতে হবে 1/1 মাইনাস এমপিসি, তাহলে 1/1 মাইনাস 0.8, 1/0.2, তাহলে উত্তর হবে 5। অর্থাৎ আমরা যদি 1 টাকা ইনভেস্ট করি বা বিনিয়োগ করি, বা ফার্ম যদি 1 টাকা বিনিয়োগ করে, তাহলে দেশে 5 টাকা ভারসাম্য জাতীয় আয় কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে বিনিয়োগ গুণকের কনসেপ্ট। 17, ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেন উদ্বৃত্ত একটি ড্যাশ ধারণা, উত্তর হচ্ছে ফ্লো বা প্রবাহের ধারণা। কেন? কারণ লেনদেন উদ্বৃত্ত সবসময় পরিবর্তিত হয়, ঠিক আছে। 18, ব্যালেন্স অফ ট্রেড বাণিজ্য উদ্বৃত্ত কাকে বলে? বাণিজ্য উদ্বৃত্ত কাকে বলে? যখন দৃশ্য রপ্তানি এবং দৃশ্য আমদানির মধ্যে যে আমরা উদ্বৃত্ত পাই সেটাকেই বলা হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। অপশান এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এরপর চলে যাব আমরা 19-এর প্রশ্নে। ভারসাম্য বিনিময় হার যেটা পরিবর্তিত হয়, ঠিক আছে, সেটি কিসের দ্বারা নির্ধারিত হয়? উত্তর হচ্ছে চাহিদা এবং যোগান শক্তি দ্বারা নির্ধারিত হয়। 20টা দেখো, অনেকবার কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষায় পড়ে যে আগে $1 সমান 77 টাকা ছিল, এখন $1 সমান 79 টাকা হয়েছে, এর মানে কি? এর মানে দুটো জিনিস হতে পারে। এক, দেশের মুদ্রা কমে গেছে মূল্য, মানে রুপিসের মূল্য কমে গেছে, অথবা যে ডলার সেই ডলারের মূল্য বেড়েছে। তাহলে অপশান ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, যে এ অ্যান্ড বি উভয়ই হচ্ছে সত্য, ঠিক আছে। কেন? অপশান সি তো তোমার হবেই না, যে দেশীয় মুদ্রার মূল্য বেড়েছে, এটা কোনোদিনই হবে না, ঠিক আছে। 21, ঔপনিবেশিক শাসনকালে, মানে ব্রিটিশরা যখন আমাদের দেশে শাসন করতো তখন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন শিল্প? একেবারে তোমার এটা দেখা মাত্রই তুমি দেবে হস্তশিল্প, ঠিক আছে। 22,
ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন বছরটিকে বিরাট বিভাজনের বছর বলা হয়? 1921। এখন বিরাট বিভাজনের বছর মানে কি? মানে ওই বছর থেকে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে শুরু করে। ঠিক আছে? 23, স্বাধীনতার প্রাক্কালে ভারত যে দ্রব্য রপ্তানি করতো, ভারত সবসময় স্বাধীনতা যখন প্রাক্কালে তখন হচ্ছে প্রাথমিক দ্রব্য মানে কাঁচামাল, ঠিক আছে? কাঁচামাল রপ্তানি করতো এবং আমদানি করতো তৈরি হওয়া জিনিস, উৎপাদিত জিনিস। মানে এটাকে তোমার এমনভাবেও পরীক্ষায় পড়তে পারে যে এই ধরনের আমদানি রপ্তানিকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ঔপনিবেশিক ধরনের বাণিজ্য। মানে আমরা দিয়ে দিচ্ছি প্রাথমিক জিনিস আর কিনে আনছি উৎপাদিত জিনিস। ঠিক আছে? 24, আবার 24 দেখো স্তম্ভ মেলানো আছে, তবে স্তম্ভ মেলানোটা কি, যে কোনটা ঠিক কোনটা ভুল। বলছে বম্বে থেকে থানে প্রথম যোগাযোগকারী রেল সেতু হয় 1843-এ। ভুল। কেন? আমরা জানি 1853-54 সালে, ঠিক আছে, বম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল সেতু তৈরি হয়। আচ্ছা, অফিসিয়ালি জনগণনা হয় 1881-তে, এটা ঠিক। কারণ হচ্ছে তোমার মনে হয় লর্ড মিও বা এই সময় হচ্ছে উনি জনগণনা করেছিলেন। ঠিক আছে? 1881, ঠিক আছে। পলাশির যুদ্ধ আমরা জানি 1757, তার মানে এটা ভুল, 1857 দেওয়া রয়েছে। আচ্ছা, সুয়েজ খাল হচ্ছে তোমার 1869 চালু হয়, এটাও ঠিক। কিন্তু খনন শুরু হয়েছিল 1859-এ, এটা মনে রাখবে। তাহলে এখানে আমি দেখো দুটো ঠিক কিন্তু আমি বলতে পারি। অপশান 2 এবং অপশান 4 মানে বি এবং ডি দুটোই ঠিক হবে। তবে এখানে যদি খনন ধরো তাহলে অপশান বিটাই ঠিক হবে। ঠিক আছে? তবে সুয়েজ খাল চালু হয় 1869 সালে, খনন শুরু হয়েছিল 1859-এ। ঠিক আছে? আমি লিখে দিয়েছি পাশে। 25, নিচের কোনটি মাধ্যমিক কার্যের মধ্যে নয়? এখন মাধ্যমিক কার্য মানে কি? সেবা, এই মাধ্যমিক কার্য মানে শিল্প, ব্যবসা, বাণিজ্য এগুলো। তাহলে কি রয়েছে? শিল্প রয়েছে, গ্যাস রয়েছে, ঠিক আছে? এরপর রয়েছে তোমার বিদ্যুৎ আর পশুপালন। দেখো পশুপালন হচ্ছে মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়বে না। কেন? কারণ পশুপালন হচ্ছে তোমার প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। কৃষিকাজ, পশুপালন এগুলো প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। আচ্ছা, 26, জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনকে অর্থনীতিতে কটা ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3টি ভাগে। কি কি? প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র এবং সেবামূলক ক্ষেত্র। 27, জনসংখ্যা রূপান্তরের দ্বিতীয় স্তরকে কি বলা হয়? জনসংখ্যার বিস্ফোরণের স্তর। অর্থাৎ জনসংখ্যা হিউজ পরিমাণে বাড়ছে, সেগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না। 28, ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেশি বেকারত্ব দেখা যায়? উত্তর হবে ছদ্মবেশী বেকারত্ব। আর ছদ্মবেশী বেকারত্বের অপর নাম যদি তোমাকে পরীক্ষায় পড়ে তাহলে কি লিখবে? যে প্রচ্ছন্ন বেকারত্ব। ঠিক আছে? 29, বেকারির হার কি দিয়ে মাপা হবে? ধরো 100 জনের মধ্যে 20 জন বেকার, তাহলে 20% বেকার। কিভাবে মাপা হবে? তার সূত্র হচ্ছে একেরটা। বেকারির সংখ্যা থাকবে উপরে, নিচে থাকবে শ্রমবাহিনীর আয়তন বা সাইজ অফ লেবার ফোর্স ইন্টু 100। ঠিক আছে? 30 প্রশ্ন, চীনে এক সন্তান নীতি কোন বছর গ্রহণ করা হয়? 1979-তে। আর মনে রাখবে যে পরীক্ষা এটাও পড়ে যে কোন দেশ সর্বপ্রথম এক সন্তান নীতি গ্রহণ করে? এটা হচ্ছে তোমার চীন। 31, জিডিপিতে ক্ষেত্রগত বন্টনের সাপেক্ষে ভারতের অর্থনীতির ভিত্তি কি? যে ভারতে বর্তমানে জিডিপি কিসের উপর নির্ভর করে রয়েছে? সেটা হচ্ছে সেবা ক্ষেত্র। কারণ সেবা ক্ষেত্র থেকে প্রায় 45% কিন্তু তোমার আসে। ঠিক আছে? তোমার জাতীয় আয় অবদান আছে। 32, চীনা হ্যাজ যেটা হচ্ছে চীনা হ্যাজ এ ভেরি হাই ডেন্সিটি অফ পপুলেশন, বা চীনের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। এটা হচ্ছে তোমার ভুল। কেন? চীনের জনসংখ্যা বেশি হতে পারে কিন্তু চীনের জনঘনত্ব বেশি নয়। কেন? কারণ চীনের হচ্ছে তোমার আয়তনটা অনেক বড়, সেই কারণে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 146 জন করে থাকে। ঠিক আছে? কারণ আর তোমার রিজন কি দিয়েছে? যে ভৌগোলিক আয়তনের বিচারে চীন একটা খুব বড় দেশ। হ্যাঁ, ঠিক কথা। তাহলে আমি কি পেলাম? যে প্রথমেরটা ভুল কিন্তু লাস্টেরটা আমি পেলাম সঠিক। ঠিক আছে? অপশান হয়ে যাচ্ছে ডি, যে প্রথম বিবৃতিটা মিথ্যা কিন্তু কারণটা সত্য। 33, প্রযুক্তি বৃদ্ধির ফলে বা প্রযুক্তিগত সংস্করণের ফলে কৃষিক্ষেত্রের উৎপাদনশীলতার ঝোঁকটা বেড়েছে, বা কোন ঝোঁকটি বেড়েছে? উত্তর হচ্ছে বৃদ্ধি বা বৃদ্ধির ঝোঁকটি বেড়েছে। 34, নিচের কোনটি কৃষি বিপণনের সঙ্গে সম্পর্কিত না? দেখো বিপণন মানে কি? উৎপাদন করা, বিক্রির পরবর্তী কাজ, বিক্রির আগের কাজ। ঠিক আছে? এইগুলো হচ্ছে বিপণন, যেটাকে আমরা মার্কেটিং বলি। ঠিক আছে? যেটা মজুতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এগুলো। কিন্তু রাসায়নিক সারের ব্যবহার এটা হচ্ছে বিপণনের মধ্যে পড়ে না। 35, ভূমি সংস্করণের অপর নাম কি? উত্তর হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্করণ। এবার প্রাতিষ্ঠানিক সংস্করণ কি? যে ভারতের সবথেকে বেশি সমস্যা দেখা যায় যে ভারতের জমিগুলো ছোট, ছোট এবং চারিদিকে ছড়ানো ছিটানো। সেগুলোকে ঠিকঠাক করতে হবে। আর দ্বিতীয়ত আমরা কি দেখতে পাই? যে দ্বিতীয়ত দেখতে পাই যে জমিদার এবং প্রজা যারা কাজ করছে, মানে অন্যের জমিতে যারা কাজ করছে, তাদের একটু সংস্করণ করতে হবে। তাদের প্রজাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো একটু সংস্করণ করতে হবে। তো এই কারণে একে ভূমি সংস্কারের অপর নাম বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্করণ। 36, যে গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠানগত নাবার্ড। নাবার্ডের পুরো নামও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় বারবার পড়ে। এমএসপি বলতে কি বোঝায়? এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস টু দ্য ফার্মার, চাষিদের জন্য সর্বনিম্ন সহায়ক দাম। 38, নিচের কোনটি অপ্রতিষ্ঠানিক ঋণ? অপ্রতিষ্ঠানিক মানে কি আগে ভালো করে বুঝে নাও। ধরো যেখানে কোনো সার্টিফাইড নেয়, যেখানে কোনো আইনের আওতায় নেয়, ঠিক আছে, সেই ধরনের কোনো প্রতিষ্ঠান যদি তোমাকে ঋণ দেয় সেগুলোকে বলা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। কিন্তু তুমি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নাও, ঠিক আছে,
তাহলে সেটা তোমার কী হয়ে যাবে, প্রাতিষ্ঠানিক। কারণ তুমি যদি সমবায় সমিতি থেকে ঋণ নাও তাহলেও সেটা হবে প্রাতিষ্ঠানিক। তাহলে যেখানে কি বললাম, যেখানে সরকারি আইন কানুন আছে, নিয়ম কানুন আছে, সেখান থেকে ঋণ নিলে প্রাতিষ্ঠানিক, আর যেখানে নিয়ম কানুন নেই সেখান থেকে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এখানে অপ্রাতিষ্ঠানিক কোনগুলো, জমিদার, মহাজন, গ্রামীণ ব্যবসায়ী, সবগুলোই হবে অপ্রাতিষ্ঠানিক। ঠিক আছে। আচ্ছা, ভারতের জাতীয়করণ, ব্যাংকের জাতীয়করণ কবে শুরু হয়? 1969 সালে জাতীয়করণ শুরু হয়। 40 তোমার শেষ প্রশ্ন। ঠিক আছে। পিডিএস কি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, বা খাদ্য বন্টন পদ্ধতি। সেখানে কি হচ্ছে, খাদ্যশস্য সরবরাহ করতে বা জরুরি অবস্থা মোকাবিলা করতে ভারত সরকার খাদ্যশস্য আপাতকালীন মজুদ বজায় রাখে। ঠিক ঠিক আছে, যে সরকার আপাতকালীন খাদ্য সবসময় মজুত করে রাখার চেষ্টা করে পিডিএস এর মাধ্যমে। ভারতের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা থেকে আপাতকালীন মজুদের ধারণাটা প্রবর্তিত, এটা হচ্ছে ভুল, কেন এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। তাহলে তোমার অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর এবং বি হচ্ছে তোমার মিথ্যা। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে মডেল সেট 2 কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা যত পারবে ভিডিওটি শেয়ার করো, বন্ধুদের মধ্যে পাঠিয়ে দিও। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।